হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? চলে এলাম আমার হিমাচল প্রদেশ ভ্রমণে চতুর্থ পর্ব নিয়ে। ঘড়িতে এখন সময় সকাল 6:45 আর আমি এই মুহূর্তে রয়েছি হিমাচল প্রদেশের মানালিতে। দেখতেই পেলে ফোনের স্ক্রিনেতে টেম্পারেচারটাও চেক করলাম, দেখালো -4 ডিগ্রি টেম্পারেচার। রাত্রিরে কিন্তু খুব ভালো ঠান্ডা ছিল। ঘড়িতে এখন 8টা বাজে আর দিনের আলোটা পরিষ্কারভাবে ফুটে উঠেছে। আগের ভিডিওটাতেই তোমাদের বলেছিলাম যে দিনের আলোতে হোটেলের চারপাশে দৃশ্যটা তোমাদেরকে ভালোভাবে দেখাবো। ওই দেখো, দূরে চারপাশে বরফে ঢাকা পাহাড়গুলো কিন্তু দেখতে পাচ্ছি। ঘড়িতে এখন 9টা বাজে আর আমরাও সকাল সকাল বেরিয়ে পড়লাম মানালির সাইট সিনের উদ্দেশ্যে। আজকের ভিডিওটাতে আমি যা যা দেখব তার পুরোটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আজকের সাইট সিনের প্রথম গন্তব্য হলো মানালি থেকে প্রায় 24 কিলোমিটার দূরে অবস্থিত অটল টানেল। মানালি থেকে অটল টানেল পৌঁছাতে সময় লাগবে প্রায় 1 ঘন্টার মতন। হিমাচল প্রদেশের অন্যতম সবথেকে জনপ্রিয় শৈল শহর হলো মানালি, আর তার ঠিক পাশ দিয়েই বয়ে চলেছে বিয়াস নদী। এখন আমরা এই বিয়াস নদীকে ক্রস করে তাকে পাশে নিয়ে এগিয়ে চলব অটল টানেলের দিকে। এখন যেহেতু শীতকাল, তাই জলের স্রোত খুবই কম। বর্ষাকালে আসলে জলের স্রোত খুব বেশি থাকে। হিমাচল প্রদেশে গত বছর পরপর যে বানগুলো এসেছে তাতে এই মানালি শহর যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছিল। এখন আমাদের বাঁ পাশ দিয়ে বয়ে চলেছে বিয়াস নদী, আর তাকে সঙ্গে নিয়ে আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। আজকে জানুয়ারি মাসের 14 তারিখ। এখনও পর্যন্ত হিমাচল প্রদেশে সিমলা কিংবা কুলু মানালিতে কোনো রকম স্নোফল হয়নি। এই স্নোফল দেখব বলেই আমাদের এত দূরে আসা। এখন তো জানুয়ারি মাস, তাই জন্য রোটাং পাসও এই সময় বন্ধ। কিছুদিন আগে অবধিও খোলা ছিল, তবে এখন বন্ধ হয়ে গেছে। আর যদি একমাত্র বরফ দেখতেই হয় তাহলে শৃঙ্খলা পাস খোলা আছে, শৃঙ্খলা পাস যাওয়া যেতে পারে, কিন্তু সেক্ষেত্রে 4x4 কারের প্রয়োজন, আর তাছাড়াও পারমিশনেরও প্রয়োজন। আমরা এবারের প্ল্যানেতে শৃঙ্খলাকে রাখিনি, তাই নেক্সট টাইম আমরা যখন আবার আসবো তখন অবশ্যই শৃঙ্খলা পাস যাব, আর সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো। আমরা এখন ন্যাশনাল হাইওয়ে 3 এর ওপর দিয়ে যাচ্ছি। নদীর সাইডে এই রাস্তাটা দেখলেই বুঝতে পারবে গত বছরে যে বান এসেছিল তাতে এই মানালি শহর আর এই রাস্তাঘাট কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনও রাস্তা সারাইয়ের কাজ চলছে। এখান থেকে অটল টানেলের দূরত্ব প্রায় 21 কিলোমিটার, আর মারহির দূরত্ব হলো 31 কিলোমিটার, আর রোটাং পাসের দূরত্ব প্রায় 48 কিলোমিটার। তোমাদেরকে তো আগেই বলেছি আমি যেতে যেতে যা যা দেখব তার সবটাই তোমাদের সাথে শেয়ার করবার চেষ্টা করব, তাই ভিডিওটা হয়তো একটু বড় হয়ে যাবে, কিন্তু তোমরা স্কিপ করো না, পুরোটা দেখতে থাকো। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে।
সুন্দর আঁকাবাঁকা পাহাড়ি পথ আর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে অনেকটা দূর এগিয়ে এলাম। দূরে বরফে ঢাকা পাহাড়গুলো দেখতে কিন্তু বেশ লাগছিল। আমার মতো যারা পাহাড় প্রেমী তাদের কাছে এই জায়গাটা কিন্তু একেবারে স্বর্গ। তোমরা যদি ভালো করে ভিডিওটা দেখো তাহলে লক্ষ্য করবে আমি যখন প্রথম থেকে ভিডিওটা স্টার্ট করেছি রাস্তার দুপাশে যে দোকানগুলো পড়েছে বা রেস্টুরেন্টগুলো পড়েছে তার সবকটাতেই কিছু না কিছু নাম্বারিং করা ছিল। তো তার কারণটা জানতে আমাদের যে ড্রাইভার ছিল তাকে জিজ্ঞাসা করলাম। সে বলল এগুলো এক একটা বুকিং কাউন্টার। যারা প্যারাগ্লাইডিং জিপ লাইনের মতন অ্যাক্টিভিটি করতে চাইছো তারা এখান থেকে বুকিং করে সোলাং ভ্যালি কিংবা শিশুতে এই সব অ্যাক্টিভিটিগুলো করতে পারবে। এছাড়া বরফে যাওয়ার জন্য যেসব জুতো জ্যাকেট ভাড়া পাওয়া যায় সেগুলো এখান থেকে ভাড়া নেওয়া যায়। তবে এবছর কোনো রকম স্নোফল হয়নি বলে আমরা কোনো রকম জ্যাকেট জুতো ভাড়া নিইনি। লাস্ট টাইম 2017-তে এপ্রিল মাসে যখন আমরা মানালিতে এসেছিলাম সেই সময় অটল টানেল তৈরি হচ্ছে, আর এপ্রিল মাস নাগাদ রোহটাং পাসের রাস্তা বন্ধ থাকে। মে মাসের মাঝামাঝির দিকেই রোহটাং পাসে যাওয়ার রাস্তা খোলে, তাই জন্য আমরা রোহটাং পাস যেতে পারিনি। তবে গুলাবা বলে একটা জায়গা আছে, আমরা সেখানে গেছিলাম। খুব সুন্দর জায়গা। হাতে যদি তোমাদের সময় থাকে তাহলে গুলাবাতেও তোমরা ঘুরে আসতে পারো। আগামী দিনে তোমরা যারা হিমাচল প্রদেশের মানালিতে আসতে চাইছো তাদের জন্য বলছি, মানালি সাইট সিনের জন্য অবশ্যই হাতে 2 থেকে 3 দিন সময় রাখবে। প্রথম দিন তোমরা নাগার ক্যাসেল ঘুরে আসতে পারো। দ্বিতীয় দিনে তোমরা যেতে পারো মানালি থেকে প্রায় 3 কিলোমিটার দূরে অবস্থিত বিয়াস নদীর ওপরে বশিষ্ঠ গ্রামের বশিষ্ঠ উষ্ণ প্রসবনে, যাকে আমরা বশিষ্ঠ হট স্প্রিং নামে চিনি। এখানে ঋষি বশিষ্ঠকে উৎসর্গ করে 4000 বছরের পুরনো একটি মন্দির চত্বর রয়েছে, যেখানে উষ্ণ প্রসবনগুলিতে পুরুষ ও মহিলাদের জন্য আলাদা আলাদা স্নানের জায়গা রয়েছে। বৈজ্ঞানিকদের মতে এই উষ্ণ প্রসবনের জলে রয়েছে প্রচুর পরিমাণে খনিজ পদার্থ, যা ত্বকের বিভিন্ন সংক্রামক রোগ নিরাময়ে সাহায্য করে। এই মন্দির চত্বরেই রয়েছে একটি রাম মন্দির। সারা বছর এই মন্দির খোলা থাকে।
বশিষ্ঠ গ্রাম থেকে প্রায় 4 কিলোমিটার দূরে অবস্থিত যোগিনী জলপ্রপাত, তবে সেটা ট্রেকিং করে যেতে হয়। এছাড়াও দ্বিতীয় দিনে তোমরা ঘুরে নিতে পারো মানালির খুব কাছে অবস্থিত হিড়িম্বা দেবী টেম্পল। আর তৃতীয় দিনে তোমরা যেতে পারো রোহতাং পাস, এখান থেকে সিসু, সোলাং ভ্যালি এইসব জায়গাগুলো ঘুরে দেখতে পারো। আমরা আগের বারে এসে নাগার ক্যাসেল, বশিষ্ঠ হট স্প্রিং এইসব জায়গাগুলো ঘুরে নিয়েছিলাম, তাই এইবারের প্ল্যানেতে এই দুটো জায়গাকে আমরা বাদ দিয়েছি। সময় এখন 10টা 15, প্রায় 24 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা একেবারে অটল টানেলের কাছাকাছি পৌঁছে গেছি। অটল টানেল হিমাচল প্রদেশের পীর পিঞ্জল পর্বতমালার প্রায় 10,040 ফুট উচ্চতায় অবস্থিত। অটল টানেল 9.2 কিলোমিটার দীর্ঘ, সব রকম আবহাওয়ায় চলাচলযোগ্য হাইওয়ে টানেল, যা মানালিকে লাহোল স্পিতির সাথে সংযোগ করে। 2020 সালে অটল টানেলটি উদ্বোধন করা হয়। অটল টানেলটা ব্যবহারের ফলে প্রায় 4 ঘন্টার মতন দূরত্ব কমিয়ে আনা সম্ভব হয়েছে। মানালি থেকে কেলংয়ের দূরত্ব প্রায় 46 কিলোমিটারের মতন। এই টানেলটার ব্যবহারের জন্য অনেক দূরত্ব কমে গেছে, ফলে অনেক সহজেই ও তাড়াতাড়ি সেখানে পৌঁছানো সম্ভব হচ্ছে। মানালির কাছে সোলাং ভ্যালি, যেটাকে আমরা সাউথ পোর্টাল বলে চিনি, সেখান থেকে সিসু মানে নর্থ পোর্টালকে সংযুক্ত করে। অতীতে যখন অটল টানেল তৈরি হয়নি, তখন ভারী তুষারপাতের কারণে শীতকালে লাহোল স্পিতির সাথে সম্পূর্ণভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যেত, কিন্তু বর্তমানে এই টানেলটা তৈরি হওয়াতে সারা বছরই লাহোল স্পিতির সাথে যোগাযোগ করা যায়। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রী অটল বিহারী বাজপেয়ীর নাম অনুসারে এই টানেলটির নামকরণ করা হয়েছে। অবশেষে এই টানেলের মধ্যে আমরা প্রবেশ করলাম। দীর্ঘ 9.2 কিলোমিটার পথ অতিক্রম করে এবারে আমাদের টানেলের বাইরে বেরোবার পালা। টানেল থেকে বেরিয়েই একদম সামনের পাহাড়গুলোতে তেমন কোনো বরফ ছিল না, সামান্য বরফ দেখতে পেলাম। তবে টানেলের পাশেই মানে ডান দিকে যে পাহাড়গুলো আছে সেখানে মোটামুটি বরফ আছে। আর পাশ দিয়েই বয়ে চলেছে চন্দ্র নদী। এই যে নদীটা দেখতে পাচ্ছ, এটাই হলো চন্দ্র নদী। ব্রিজটা পেরোতেই আমরা বাঁদিক যাওয়ার পথটা ধরলাম। আমরা যাব লাহোল ভ্যালির সিসু ভিলেজে।
সৌন্দর্যে ভরপুর প্রায় 10,235 ফুট উচ্চতায় অবস্থিত এই শিশু ভিলেজ। শিশু ভিলেজের পাশ দিয়েই বয়ে চলেছে চন্দ্র নদী। এখানে দেখবার জন্য রয়েছে শিশু ওয়াটারফল, যেটা 15 থেকে 20 মিনিট ট্রেক করে যেতে হয়। এছাড়াও রয়েছে মানবসৃষ্ট শিশু লেক। এই লেকটাতে গ্রীষ্মকালে বোটিংও হয়, আবার শীতকালে পুরোপুরি জমে বরফ হয়ে যায়। শিশু ভিলেজে প্রবেশ করতেই দূর থেকে দেখতে পেলাম লেকটা পুরোপুরিভাবে জমে গেছে। আর শিশু যে ওয়াটারফলটা আছে, যেখানে ট্রেক করে যেতে হয়, একটু আগেই বলছিলাম, অত্যাধিক ঠান্ডায় সেই ওয়াটারফলটাও জমে গেছে। রাস্তাটা দেখো। এই ভিলেজের এন্ট্রি ফি হলো 50 টাকা। অবশেষে আমরা শিশু ভিলেজে এসে পৌঁছালাম। আর এই প্রাকৃতিক দৃশ্যটা দেখে মুগ্ধ না হয়ে পারলাম না। পাশ দিয়েই বয়ে চলেছে চন্দ্র নদী। এখনো পর্যন্ত স্নোফল হয়নি, কিন্তু দেখো এত ঠান্ডা এখানে, মাইনাসে টেম্পারেচার মনে হয়। আর নদীর জল অধিকাংশ জায়গায় জমে বরফ হয়ে গেছে। এবার চলো আশপাশটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। এখানে একটা কথা বলে রাখি, যাদের একটু উচ্চতাজনিত সমস্যা আছে তারা এখানে আসলে অবশ্যই প্রয়োজনীয় যে মেডিসিনগুলো হয় সেগুলো ক্যারি করবেন। অনেকটা সকালেই যেহেতু আমরা বেরিয়েছিলাম, তাই কোনো ব্রেকফাস্ট করেই বেরোনো হয়নি। তাই এখানে এসে আন্টিগুলোর কাছে গরম গরম ম্যাগি আর চায়ের অর্ডার দিলাম। সুন্দর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে গরম গরম চা আর পাহাড়ি ম্যাগি খাওয়ার মজাটাই আলাদা। আমার মতন আর কে কে আছো পাহাড়ি ম্যাগি খেতে ভালোবাসো, কমেন্টে অবশ্যই জানাবে। ব্রেকফাস্ট করবার পর আবার একটু চারপাশটা ঘুরে দেখতে বেরোলাম। এখানেও লক্ষ্য করলাম অনেকগুলো টেন্ট লাগানো আছে, যেখানে ম্যাগি, চা, কফি ও অন্যান্য স্ন্যাক্স বিক্রি হচ্ছে। আবার দেখতে পেলাম একটা জায়গায় সবাই ক্রিকেট খেলছে, সেটাও তোমাদের জন্য ক্যামেরাবন্দি করে নিলাম।
এখন আমি দাঁড়িয়ে আছি শিশু লেকের একদম সামনে। এই লেকটা কিন্তু ম্যান মেড লেক। গ্রীষ্মকালে এই লেকে বোটিং হয়। আর দেখতেই পাচ্ছ এই লেকটা কিন্তু এখন শীতকাল যেহেতু পুরো জমে বরফ হয়ে গেছে। আর দূরে দেখো অনেকেই লেকে নেমেছে, সেখানে একটু খেলাধুলাও করছে। এই দেখো, এবারে তোমাদেরকে লেকটা ভালোভাবে ঘুরিয়ে দেখাই। অত্যাধিক ঠান্ডায় লেকের উল্টো দিকেও আরেকটা জায়গায় দেখতে পেলাম জল জমে পুরোপুরি বরফ হয়ে গেছে। সেখানেও অনেকে নেমে হাঁটাচলা করছে। खिल जाएगी हाँ खिल जाएगी। छोड़िए छोड़िए বরফ নিয়ে তো অনেক খেলাই হলো, সেটা তোমরা দেখতেই পেলে। এবারে শিশু ভিলেজকে বিদায় জানিয়ে আমরা চললাম আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। যেতে যেতেই পথে দেখতে পেলাম দুটো ফ্রোজেন ওয়াটারফল। দেখতেই পাচ্ছ ওয়াটারফলের কিছুটা জল পড়ছে, আবার কিছুটা ঠান্ডায় পুরো ফ্রোজেন হয়ে গেছে। এই রকম সুন্দর দৃশ্য তোমরা কিন্তু একমাত্র শীতকালে আসলেই দেখতে পাবে। বছরের অন্যান্য সময় আসলে কিন্তু এই ফ্রোজেন ওয়াটারফল দেখা সম্ভব নয়। আমরা এখন অটল টানেলের খুব কাছাকাছি পৌঁছে গেছি। অটল টানেল ক্রস করে আমরা এবারে যাব সোলাং ভ্যালিতে। সেখান থেকে ট্রেক করে আমরা অঞ্জনী মহাদেব টেম্পেলেও যাব। আমরা এখন সোলাং ভ্যালিতে এসে পৌঁছে গেছি। ওই যে উল্টো দিকে দেখো ঘোড়াগুলো দাঁড়িয়ে আছে, সেখান থেকে হেঁটে আমাদের যেতে হবে অঞ্জনী মহাদেব টেম্পেলে। সোলাং ভ্যালি থেকে
প্রায় 2 থেকে 3 কিলোমিটার ট্রেক করে বা এটিভি রাইডের মাধ্যমে সহজেই পৌঁছানো যায় মিনি অমরনাথ বা কুল্লুর অমরনাথ নামে পরিচিত অঞ্জনি মহাদেব টেম্পেলে। লাস্ট টাইম মানে 2017-তে যখন সোলাং ভ্যালি এসেছিলাম তখন এটিভি রাইড করেই আমরা অঞ্জনি মহাদেব দর্শন করতে এসেছিলাম, কিন্তু এইবার আর কোনো এটিভি রাইড নয়, সোজা ট্রেক করেই আমরা দর্শন করব বাবার। এটিভি রাইড ছাড়াও এখানে ঘোড়ার পিঠে চড়ে যাওয়ারও ব্যবস্থা আছে। আমরা হাঁটা শুরু করে দিয়েছি, দেখা যাক কতক্ষণে 2 থেকে 3 কিলোমিটার পথ অতিক্রম করে বাবার কাছে পৌঁছাতে পারি। হিমাচল প্রদেশে সোলাং ভ্যালির খুব কাছেই অবস্থিত অঞ্জনি মহাদেব মন্দিরটি। স্থানীয়দের কাছে এবং পর্যটকদের কাছে এই স্থানটা কিন্তু যথেষ্ট পবিত্র একটা জায়গা। কথিত আছে এই স্থানেই হনুমানজির মাতা অঞ্জনি তপস্যা করেছিলেন। এখানে যে মন্দিরটা আছে সেখানে যে শিবলিঙ্গটা আছে, শীতকালে এই শিবলিঙ্গের ওপরে প্রায় 40 ফুটের মতন বরফ জমে চূড়া তৈরি হয়। সেই কারণে অনেকের কাছে এই মন্দিরটা কুল্লুর অমরনাথ কিংবা মিনি অমরনাথ নামেও পরিচিত। হাঁটতে হাঁটতে প্রায় অনেকটা রাস্তায় পার করে চলে এলাম, আর চারদিকে দেখো কি ধুলো উঠছে। তোমরা যখন আসবে এখানে সঙ্গে করে কিন্তু অবশ্যই মাস্ক রেখো। ওই রাস্তাটা দিয়ে আমরা এখন উঠে এলাম, আর আমাদের যেতে হবে এখনও ওই রাস্তাটা দিয়ে, দেখতে পাচ্ছ ওইখানটা যেতে হবে। চলো যাওয়া যাক। তবে গ্রীষ্মকালে আসলে এইখানে দৃশ্যটা একেবারে পাল্টে যায়। শিবলিঙ্গ যেমন দেখতে পাবে তেমন দেখতে পাবে পাহাড়ের ওপর থেকে ঝর্ণার জল এসে সোজা শিবলিঙ্গের মাথায় পড়ছে। যারা ঘোড়ায় করে কিংবা এটিভি রাইড করে এখানে পৌঁছাতে চাইছো তাদের কিন্তু এই জায়গাটায় নামিয়ে দেবে, আর বাকি রাস্তাটুকু তোমাদেরকে হেঁটে যেতে হবে। অবশেষে আমরা মন্দিরের কাছাকাছি এসে গেছি। দূরের ওই সিঁড়িগুলো দেখতে পাচ্ছ, সেখান থেকে হেঁটে আমরা মন্দিরে পৌঁছাবো। চলো এবারে ওঠা যাক। অনেকগুলো সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে উঠেই একটা জায়গায় জুতো জমা করে দিতে হয়েছিল, আর এক রকমের চটি ওরা দিয়েছিল যেটা পরে মন্দিরে আমরা উঠেছিলাম। অবশেষে পৌঁছে গেছি আমাদের অঞ্জনি মহাদেবের কাছে। দেখতেই পাচ্ছ কত মোটা বরফের চূড়া তৈরি হয়ে আছে, আর ওপর থেকে যে ঝর্ণার জলটা পড়ছে তার অধিকাংশটাই ঠান্ডায় জমে বরফ হয়ে আছে। चल रहा है देख छोड़ो देख लिया ना बर्फ। এবারে তোমাদেরকে ভালো করে মন্দিরটা দেখাই। ওপরে দেখো জলটা পড়ছে, কিছুটা তো জমে গেছেই, আর কিছুটা এসে যেটা নিচে পড়ছে চারদিকে বরফ হয়ে যাচ্ছে। এই বরফের নিচেই রয়েছে একটা শিবলিঙ্গ। এখন যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ এই ছবিটা আমি লাস্টবার যখন এসেছিলাম 2017 এপ্রিল মাসে তখন তুলেছিলাম। বাবার দর্শন করে গাড়ি করে মানালির খুব কাছে অবস্থিত হিড়িম্বা দেবী মন্দির দর্শন করতে পৌঁছে গেলাম। 1553 সালে হিড়িম্বা দেবী মন্দিরটা মহাভারতের ভীমের স্ত্রী হিড়িম্বা দেবীকে উৎসর্গ করে তৈরি করা হয়েছিল। এটি একটি প্রাচীন গুহা মন্দির। এই মন্দিরের ভিতরে কোনো রকম প্রতিমা নেই, তার বদলে রয়েছে একটি বিশাল আকৃতির শিলা যাকে স্বয়ং দেবী রূপে পূজা করা হয়। এই মন্দিরের চারপাশে রয়েছে ঘন দেবদারু বন। 1553 সালে মহারাজা বাহাদুর সিং এই মন্দিরটি নির্মাণ করেন।
এই মন্দিরের ঠিক পাশেই একটি গাছের মধ্যে হিড়িম্বা দেবীর পুত্র ঘটোৎকচের একটা মন্দির আছে। মন্দির দর্শন করে এবারে আমাদের হোটেলে ফেরার পালা। আজকেই আমাদের মানালিতে শেষ দিন। কালকে আমরা মানালি থেকে কালকার উদ্দেশ্যে রওনা দেব। সকাল সকাল বেরিয়ে পড়তে হবে। কালকা থেকে রাত্রিরে আমাদের হাওড়ায় পৌঁছাবার ট্রেন আছে। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর ভিডিওটা অবশ্যই বন্ধুদের সাথে